হ্যালো গাইজ, গুড মর্নিং। হরিশচন্দ্রগড় ব্লগের সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগত জানাই। গতকালের বেঁচে যাওয়া বাসি খিচুড়িটা হালকা গরম করে পেটে চালান করে দিই এবং সকাল সকাল ব্যাগ গুছিয়ে রেডি হয়ে যাই। তো আমাদের এখানে প্রেয়ার হচ্ছে, প্রেয়ার শেষ করে আমরা চলে যাব এখানকার সব থেকে উঁচু পিক, যেটার নাম হলো তারামাতি পিক। সেখানে যাই এবং সেখান থেকে আমরা যাই এখানকার মেন আমাদের গন্তব্য, যেটা হলো হরিশচন্দ্রগড়ের টেম্পল এবং সেখানকার গুহাটা। যাত্রা শুরুর আগে এখানে একটা ছোট্ট বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, অসাধারণ লাগছে। জার্নির শুরুতেই আমরা দেখতে পাই বিশাল বড় এক ধরনের ফুলের ক্ষেত। এই ফুলগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় কার্ভি। এই কার্ভি ফুলের বিশেষত্ব হলো এগুলি 8 থেকে 10 বছরে মাত্র একবারই ফোটে। আর এর এমন আরও কিছু প্রজাতি আছে যেগুলো 15 থেকে 16 বছরে একবার ফোটে। আর এই ফুলগুলি সচরাচর সব জায়গায় দেখা যায় না, এগুলি মেনলি এরকম পশ্চিমঘাট পর্বতের বিভিন্ন প্রান্তে দেখা যায়। তো আমাদের খুবই ভাগ্য ভালো যে আমরা এরকম একটা দৃশ্য দেখতে পেয়েছি, কারণ জানি না যে এর আগে কবে ফুলগুলি ফুটেছিল। এই ফুলগুলি মাত্র 15 থেকে 20 দিনের জন্যই ফোটে, আর ঠিক বর্ষাকালের শেষের দিকেই ফোটে। তো কোইন্সিডেন্টলি আমরা এমন সময় এসেছি যে আমাদের এরকম একটা দৃশ্য চোখে পড়ে গেছে। তো অসাধারণ লাগছে, মানে আমরা নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে করছি যে এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি হঠাৎ করে এরকম ওয়েস্ট বেঙ্গল থেকে এতটা দূর এই মহারাষ্ট্রে এসে। তো জাস্ট মানে বলে বোঝানো যাবে না যে কেমন ফিল আসছে। কিলোমিটারের পর কিলোমিটার ছেয়ে আছে এই একই ফুল, আর এগুলো আলাদা করে বসিয়ে বা চাষ করতে হয় না, এগুলো অটোমেটিকই প্রকৃতির নিয়মে ফোটে। তো আমরা এগিয়ে যাচ্ছি, এখন হালকা বৃষ্টিও হচ্ছে, তো তাই আমরা রেনকোট চাপিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে একটা পাখির বাসা দেখা গেছে, পাখি নাকি সাপ ঠিক বোঝা যাচ্ছে না, ভিতরে দেখাই, ডিম তো নেই, যাই হোক বেশ সুন্দর লাগলো একটা। তারপরে এখানে প্রচুর ইউনিক পাথর পড়ে আছে, যে পাথরগুলো আপনারা অ্যাকোরিয়ামে ইউজ করতে পারেন। তো আমরা জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, এখানে প্রপার কোনো রাস্তা নেই, আমরা আশপাশে ডালপালাগুলোকে ভেঙে ভেঙে রাস্তা তৈরি করে এগিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন অনেকটা উঠে এসেছি, আর মাত্র আধ ঘন্টা মতো সময় লাগবে উপরে উঠতে, তারামাতি পিকে পৌঁছতে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন নিচটা, চারদিকটা বেশ অসাধারণ দেখাচ্ছে। বৃষ্টি থেমে যাওয়ায় আমরা রেনকোটগুলো খুলে দিয়ে আবার আগের মতো এগোতে থাকি। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে সেই কার্ভি ফুলের ক্ষেত, কিন্তু এখানে এখনও ফুল ফোটেনি। আমরা এখন অলমোস্ট পৌঁছে গেছি, আর এখন দেখতে পাচ্ছেন আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি যার দুপাশে পুরো মেঘ আর বেশ খাড়াই ঢাল, এখান থেকে পড়লে পুরো মানে খুঁজে পাওয়া যাবে না এরকম একটা অবস্থা। তো মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর 5-6 মিনিটের মধ্যে পৌঁছে যাব।
আর এখন বেশ হাওয়া চলছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন উপরে পতাকাটা উড়ছে, ওটাই হলো তারামাতি পিক। আর এই তারামাতি পিকটা হলো হরিশ্চন্দ্রগড় রেঞ্জের সবথেকে হায়েস্ট পিক এবং এই মহারাষ্ট্রের 4th হায়েস্ট পিক। তো বেশ অসাধারণ লাগছে, বেশ জোরে হাওয়াও দিচ্ছে, কিন্তু দুঃখের বিষয় চারিদিকটা মেঘে ঢেকে আছে। যদি একটু রোদ থাকতো তাহলে দেখাতে পারতাম যে আশপাশটা চারিদিকটা বেশ অসাধারণ দেখাতো। আর এখানে একটা ছোট্ট মন্দিরও আছে ভোলে বাবার। তো গাইজ আমরা হরিশ্চন্দ্র রেঞ্জের টপ পিকে চলে এসেছি, যেটার নাম হলো তারামাতি পিক। এবার আমরা তারামাতি পিক থেকে নেমে যাচ্ছি হরিশ্চন্দ্রগড়ের সেই মন্দিরের দিকে। তো এখানে নামার রাস্তাগুলো বেশ সুন্দর, এবং যতটা সুন্দর ততটা ভয়ানকও বটে। দেখতেই পাচ্ছেন সামনে পুরো মেঘ, দেখা যাচ্ছে না কিছু, সামনে গেলেই দেখা যাবে। আর বেশ জোরে হাওয়া বইছে। তো আমরা এখন পাহাড়ের একটা ধার ধরে নিচে নামার চেষ্টা করছি, আর প্রচণ্ড সাবধানতার সঙ্গে এখান থেকে নামতে হবে, কারণ এখানে ওঠাটা যতটা কঠিন নামাটা তার থেকেও বেশি কঠিন। আর দূরে দেখা যাচ্ছে ওই কেদারেশ্বর মন্দির, দেখতেই পাচ্ছেন মন্দির এবং সামনে সেই জলাশয়টা, পুকুরটা। আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে একে অপরের থেকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে নিচে নামতে হচ্ছে। আর এখান থেকে যদি একবার পা পিছলায় তাহলে পড়বো নিচে, কিন্তু যাবো উপরে। এর ব্যাপারটা বুঝে নাও। চারিদিকে দেখতে পাচ্ছেন যে বহু দূর দূর বিস্তৃত পাহাড় এবং ওইদিকে নদীও আছে একটা। আর এখন বেশ জোরে হাওয়াও দিচ্ছে। সো ফাইনালি আমরা 1 ঘন্টা মতো উতরাই করে পৌঁছে গেছি কেদারেশ্বর মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন কেদারেশ্বর মন্দির, যার আরেক নাম হলো হরিশ্চন্দ্রগড়ের মন্দির। তো চারদিকে দেখতে পাচ্ছেন পাহাড়ে ঘেরা এবং মাঝখানে মন্দিরটি। বেশ দারুণ লাগছে। আমরা এগিয়ে যাচ্ছি, আর বৃষ্টিও হচ্ছে না, হালকা রোদ উঠেছে, মেঘও নেই। তো চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই মন্দিরটির পিছনে অনেক কিছু গল্প, অনেক কিছু ইতিহাস ঢুকিয়ে আছে, যেগুলো আপনার সঙ্গে শেয়ার করব। এই সেই হরিশ্চন্দ্রগড়ের মন্দির, যার আরেক নাম হলো কেদারেশ্বর মন্দির, যার জন্য আমাদের কলকাতা থেকে এত দূর আসা। তো বেশ অসাধারণ দেখাচ্ছে, একটা পজিটিভ ভাইবস পাচ্ছি আমরা মন্দিরের সামনে এসে। আমাদের মধ্যে সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট, সেসবগুলো মুছে গেল। তো আমরা এখন কেদারেশ্বর মন্দিরে ঢুকতে চলেছি, সাইডে জুতোটা খুলে। মন্দিরটি খুবই প্রাচীন, মানে কয়েক হাজার বছর আগে মন্দিরটি তৈরি করা হয়েছিল। বিভিন্ন পুরাণে, যেমন অগ্নিপুরাণ, মৎস্যপুরাণ, স্কন্দপুরাণ, এসব জায়গায় এই মন্দিরটির উল্লেখ রয়েছে। বিভিন্ন প্রত্নতত্ত্ববিদদের মতে এখানকার যে মন্দিরটি, এটি তৈরি হয়েছিল কালাচুরি রাজবংশের আমলে, অর্থাৎ 6ষ্ঠ শতাব্দীতে। এবং এর আশেপাশে যে গুহাগুলি, সেই গুহাগুলি তৈরি হয়েছিল 11শ শতকে।
আর এই মাঝের মন্দিরটির চারদিকে আরও ছোট ছোট ঘর করা আছে। এই ঘরগুলোর মধ্যে বিষ্ণু ভগবান এবং শিবলিঙ্গের মূর্তি বসানো আছে। দেখতেই পাচ্ছেন 15,000 বছর আগে তখনও মানুষ কীভাবে তাদের শিল্পকলা ফুটিয়ে তুলেছে গুহার গায়ে। আর এখানে প্রচুর সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কিছু মাছ থাকে ওখানে। দেখতে পাচ্ছেন বিষ্ণু ভগবানের মূর্তি রাখা আছে। এই যেখানে দেখতে পাচ্ছেন আরও একটি সুড়ঙ্গ, নিচে সিঁড়িও করা আছে, কিন্তু আপাতত ব্লক করে দেওয়া হয়েছে ভিতরটা। এখানে ছোট ছোট প্রচুর ঘর আছে যেখানে ওরকম কিছু মূর্তি বসানো আছে। এই আরেকটা সুড়ঙ্গ। আর এখানকার জল বেশ পরিষ্কার, আপনারা খেতে পারেন। দেখতে পাচ্ছেন মন্দিরটি, এখানে কিছু দর্শনার্থীদের ভিড় লেগেছে। আর কেদারেশ্বর মন্দিরের পাশে এখানে একটা স্নানের জায়গাও আছে, খুব সুন্দর, খুব একটা বেশি গভীর নয়। কেদারেশ্বর মন্দিরের ডান দিকে মাত্র 1 মিনিট দূরত্বে রয়েছে আরও একটি বিশেষ খুবই প্রাচীন মন্দির, যেটা হলো কেদারেশ্বরের গুহা মন্দির। এসে গেছি আমরা সেই গুহা মন্দিরের একদম সামনে। এর পেছনেও কিছু বিশেষ ইন্টারেস্টিং ইতিহাস লুকিয়ে আছে, যেগুলো আপনার সঙ্গে শেয়ার করব। এই মন্দিরের মাঝখানেই রয়েছে একটা বিশাল বড় শিবলিঙ্গ। দেখতেই পাচ্ছেন, বেশ অসাধারণ দেখাচ্ছে বিশাল বড় এই শিবলিঙ্গটি, এবং চারদিকে জমে আছে হাঁটু অবধি জল। আর এই জলটা বর্ষাকালে কোমরের উপরে উঠে আসে, আর বেশ ঠান্ডা। এই মন্দিরটির পিছনে আরও একটি রহস্যময় তথ্য হলো, এখানে যে 4টে পিলার দেখতে পাচ্ছেন, তার মধ্যে মাত্র একটা পিলারের ওপর পুরো গুহা মন্দিরটা দাঁড়িয়ে আছে। এখানকার মানুষরা মনে করেন যেখানে যে 4টে পিলার দেখতে পাচ্ছেন, তার মধ্যে 3টে পিলার ভেঙে গেছে। এগুলি হলো 4টে যুগের প্রতীক, অর্থাৎ ত্রেতা, দাপর, সত্য এবং কলি, যার মধ্যে কলিযুগটা এখন চলছে, যেটাই একটা লাস্ট পিলার। এটারই ইঙ্গিত দিচ্ছে এটা যখন ভেঙে যাবে তার মানে কলিযুগের শেষ, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো বেশ একটা পজিটিভ এনার্জি পাচ্ছি, যদিও জলটা বেশ ঠান্ডা। গুহাটিকে আলাদা করে কৃত্রিমভাবে মেনটেন করতে হয় না। এর দেওয়ালগুলি এবং উপরে দেখতেই পাচ্ছেন কেমন এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, যার কারণে এটিকে আরও বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। আরও বেশি যেন প্রকৃতির ছোঁয়া লেগে আছে গুহার প্রতিটি দেওয়ালে এবং শিবলিঙ্গে। অসাধারণ লাগছে এরকম শিবলিঙ্গের চারদিকে জল, এরকম এই জিনিসটা এর আগে কখনো আমি দেখিনি বা শুনিনি। এই ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় এসে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। এখানে জলের স্তরটা বুঝতেই পারবেন সাদা হয়ে গেছে, বর্ষাকালে এই স্তর অবধি চলে আসে। এরপর আমরা একটা ন্যাচারাল বাথটাবে স্নান করছি। তো আমরা এখন কেদারেশ্বর টেম্পল থেকে বেরিয়ে ক্ষীরেশ্বর ভিলেজের দিকে রওনা দিয়েছি। এই রুট দিয়েও এখানে আসা যেত, ওই কোকানকাড়া ভিলেজে, কিন্তু এটা মোটামুটি অনেকটা সিম্পল হয়ে যেত। কিন্তু আমরা তো একটু বেশি অ্যাডভেঞ্চার লাভার, এই জন্য আমরা ওই রুটটাই নিয়েছিলাম। এই ক্ষীরেশ্বরের রাস্তার দুদিকেও দেখতেই পাচ্ছেন করবী ফুলের সেই ক্ষেত,
এই ফুলের বাগান যেন শেষ হয় না। তো বেশ অসাধারণ লাগছে, এরকম এক্সপিরিয়েন্স এর আগে কখনো হয়নি। এবার আমাদেরকে 3 থেকে 4 ঘন্টা মতো পুরো ডাউন যেতে হবে, গিয়ে আমরা পৌঁছে যাব ক্ষীরেশ্বর বলে সেই ভিলেজে। ফুলের বাগানের মাঝখান দিকে এগিয়ে যাচ্ছি। এখানে হরিশ্চন্দ্রগড়ে পৌঁছানোর দিন যতটা কষ্ট হচ্ছিল, যতটা চড়াই ছিল, নামার সময় অতটা চড়াই নেই, বা দেখতেই পাচ্ছেন যে পুরো একদম সমান ভূমি দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। হালকা চড়াই রয়েছিল সামনে, তো তাও যে ওই জলের ক্রাইসিসটা হচ্ছিল প্রথম দিনের মতো, সেটা এখন আর হচ্ছে না। এখানে কিছু কিছু ঝর্ণা আছে বা জলাশয় আছে যেখান থেকে আমরা জল নিতে পারছি। এখন বেশ রোদ উঠেছে, আরামসে আমরা এগিয়ে যাচ্ছি ফুলের বাগানের মধ্যে দিয়ে। যাওয়ার পথে একটা বিশ্রাম ঘর দেখতে পাই, তো এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, হালকা জল খেয়ে নিচ্ছি, আবার এগিয়ে যাব। সামনে দেখতে পাচ্ছেন একটা পাহাড়, পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে। এটা দেখে আন্দাজ করতে পারবেন যে আমরা কতটা উপরে আছি। আর রোদ উঠেছে বলে চারদিকটা দেখতে পাচ্ছেন পরিষ্কার দেখা যাচ্ছে অনেকটা দূর অবধি, আর হালকা হাওয়াও চলছে। আমরা হাওয়া খেতে খেতে এগিয়ে যাচ্ছি পাহাড়ের ধার ধরে। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, রেস্ট নিয়ে নিয়ে। আর এখানে খাড়াই ঢালগুলির পাশে পাশে রেলিং করা আছে, তো রেলিং ধরে ধরে আরামসে নেমে এলাম। তো আপনারা এদিক থেকে ওঠা বা নামা কোনো কিছুতেই অসুবিধা হবে না, ওই লাইফ রিস্কের ব্যাপারটা থাকছে না এখানে। আমরা যে গাইডটার সঙ্গে এই ট্রেকটা পুরো কমপ্লিট করলাম, সেই গাইডের নাম এবং ফোন নাম্বারটা আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা যদি কখনো এখানে ট্রেক করতে আসেন তাহলে ওনার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এটা হলো আমাদের সেকেন্ড গাইড। সো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ক্ষীরেশ্বর, এবং সেখান থেকে বাইকে করে যাচ্ছি খুবিভাটা নামক গ্রামে, এবং সেখান থেকে আমরা বাসে করে যাব কালিয়ান, এবং সেখান থেকে ট্রেনে করে যাব ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস নামক সেই স্টেশনে। আর সেই স্টেশনে থেকে হাফ ডের মধ্যে কী করে পুরো মুম্বাই শহরটি ঘুরে নিতে হয় সেটারও একটা ভিডিও বানাবো। তো সেটা দেখতে আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ফলো রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আর এই ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবেন। আর যারা অ্যাডভেঞ্চার লাভার তারা তো অবশ্যই ভিডিওটি পছন্দ করবেন এবং অবশ্যই এই দিকটায় একবার ট্রেক করতে আসবেন। সো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ব্লগে। আর ততক্ষণ অবধি টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ। हर हर महादेव। जय श्री केदार। अरे जी बोलो, शिवाजी महाराज छत्रपति शिवाजी महाराज की जय। जय। शिवाजी महाराज এই জল খাওয়া নাকি ওটা? ओम नमः